আজকে আমরা এক্সপ্লেন করব 2025-এর অন্যতম জনপ্রিয় আমেরিকান সুপারন্যাচুরাল হরর মুভি ফাইনাল ডেস্টিনেশন ডেডলাইনস। মুভির শুরুটা হয় 1969 সালে। সেখানে আমরা দেখি আইরিশ আর ওর বয়ফ্রেন্ড পলকে। আজ পল ওকে একটা সারপ্রাইজ ট্রিপে নিয়ে যাচ্ছে। সে চোখে ব্লাইন্ডফোল্ড বেঁধে আইরিশকে একটা জায়গায় নিয়ে আসে, তারপর ধীরে ধীরে খুলে দেয় সে ফোল্ড। আর তখন আইরিশ একদম অবাক হয়ে যায়, কারণ সামনে সে দেখে পল তাকে নিয়ে এসেছে একদম নতুন স্কাইভিউ রেস্টুরেন্টে, যেটা হলো এখন পর্যন্ত সবচেয়ে উঁচু 494 ফুট লম্বা রেস্টুরেন্ট। আর আজই হচ্ছে সেই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং। পল তো এক্সাইটমেন্টে ফেটে পড়ছে, আর আইরিশ সেও খুব খুশি। তবে তার মুখে ছিল হালকা একটা ভয়, কারণ এত উঁচুতে ওঠা ওর কাছে খুবই ভয়ঙ্কর লাগছিল। এরপর ওরা হোটেলের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখন বাইরে একটা ছোট ছেলে ফাউন্টেনের মধ্যে কয়েন ছুঁড়ে দিচ্ছিল। একজন গার্ড এসে ওকে থামিয়ে দেয়, বলে এভাবে করলে নাকি ব্যাড লাক ধরে। ওই কথা শুনেই বাচ্চাটা চুপচাপ সেখান থেকে সরে যায়। এদিকে আইরিশ আর পল লিফটে উঠতে থাকে। এই লিফটটা এখনো পর্যন্ত সবচেয়ে বড়, এমনকি এটা 9000 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। হোটেলের স্টাফরা সবাই খুব এক্সাইটেড আর খুশি। আর যখন লিফটম্যানকে দেখা যায় তখনই বোঝা যায় লোকটি কতটা খুশি। সে সবাইকে হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছিল। সে বলে এই রেস্টুরেন্টটা নির্ধারিত সময়ের 5 মাস আগে তৈরি হয়ে গেছে। এই কথা শুনে একটা ব্যাপার খটকা লাগে। সেখানে সবাই বেশ খুশি ছিল। আর সেই ছোট ছেলেটাকেও দেখা যায় যে ওই স্কাইভিউ রেস্টুরেন্টের উপর থেকে নিচের দিকে কয়েনগুলো ফেলছিল। কিন্তু আইরিশের মনের ভেতর যেন অজানা একটা ভয় জন্ম নিয়েছিল। তার শরীর কাঁপুনি ধরছিল, মনে হচ্ছিল যেন মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। আর তার ভেতরে যেন কিছু একটা বলে উঠছিল, তুই চলে যা এখান থেকে, ফিরে যা। চারপাশের পরিবেশটা ওর কাছে অদ্ভুত ঠেকছিল। যাই হোক, ওরা সবাই লিফট দিয়ে উপরের ফ্লোরে পৌঁছে যায়। পল তখন রিসেপশনে গিয়ে বলে টেবিল রিজার্ভেশনের ব্যাপারে, কিন্তু রিসেপশনিস্ট তাকে জানিয়ে দেয় দুঃখিত, আপনার টেবিল রিজার্ভ করা হয়নি। এই কথায় পল একদম হতাশ হয়ে পড়ে। সে আইরিশের কাছে যায়, দুজনের মধ্যে কথা হয়, এবং ঠিক তখনই আইরিশের শরীর খারাপ হতে লাগতে শুরু করে। মাথা ঘোরার মতো বমি বমি ভাব হতে থাকে, তাই সে ওয়াশরুমে চলে যায়। ওদিকে রেস্টুরেন্টে পার্টি জমে উঠেছে, নাচ গান মিউজিক ড্রিঙ্ক সবই চলছে। ঠিক তখন একজন বারটেন্ডার শ্যাম্পেনের বোতল খুলছিল। বোতলের ক্যাপটা এত জোরে বের হয় যে সেটা সোজা গিয়ে ছাদের ঝাড়বাতির সঙ্গে ধাক্কা খায়, আর সেই ধাক্কায় ঝাড়বাতির একটা ধারালো কাচের টুকরো নিচে পড়ে যায়। তখন সবাই মজা করে নাচছিল। আর স্কাইভিউ রেস্টুরেন্টের যে ফ্লোরটা ছিল সেটার মাঝখানে কিন্তু ছিল একটা কাচের অংশ, আর যে কাচের টুকরো ঝাড়বাতি থেকে পড়ে গিয়েছিল সেটা ঠিক সেই কাচের ফ্লোরে গিয়ে পড়ে, আর সেখানে একটা বড় সড়ো ক্র্যাক পড়ে যায়। এবার ক্যামেরা নিচের দিকের বিল্ডিং এর জয়েন্ট গুলো দেখায়, যেগুলো কাঁপছিল, কারণ উপরের ওজনটা অনেক বেশি ছিল। এদিকে আইরিশের সাথে রেস্টুরেন্টের ভেতর পারফর্ম করতে থাকা এক গায়িকা আর তার ছেলের দেখা হয়। এই ছোট ছেলেটিকে মনে রাখবেন, এই ছেলেটিকে পরে আবার দেখানো হবে। সেই গায়িকাটা আইরিশের দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট, কতদিন হলো? আইরিশ একটু শাই ফিল করে উত্তর দেয়, 2 মাস। কিন্তু এই খবরটা সে এখনো পলকে বলেনি। এখান থেকেই বোঝা যায় কেন হঠাৎ করে ওর বমি পাচ্ছিল, কেন তার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সেই গায়িকা আইরিশের জন্য দোয়া করে আর ছেলের সঙ্গে সময় কাটাতে থাকে। এরপর আইরিশ ফিরে আসে পলের কাছে। পল তাকে একটা ওপেন স্পেসে নিয়ে যায় আর হঠাৎ করে আইরিশকে প্রপোজ করে বসে। আইরিশ তো আনন্দে ফেটে পড়ে। এবার সে সাহস করে পলকে জানায়, আমি প্রেগনেন্ট। আর সে ভেবেছিল পল রেগে যাবে বা অবাক হবে, কিন্তু পল তো উল্টো এতটাই খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আঙুলে একটা রিং পরিয়ে দেয়। রিংটা একটু টাইট হচ্ছিল ঠিকই, তবু আইরিশ বলে, না, এটা একদম পারফেক্ট। এদিকে দেখা যায় সেই ছোট ছেলেটি কয়েন ছুঁড়ে মারছিল নিচের দিকে। একজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বলে, এই কাজটা করো না, যদি উপরে থাকা কয়েন কারো মাথায় পড়ে তাহলে সেটা গুলির মতোই ক্ষতি করতে পারে। কিন্তু ছেলেটা কথা শোনে না, আরো একটি কয়েন ছুঁড়ে দেয়। কিন্তু তখনই সেই কয়েনটি ভেন্ট দিয়ে ঢুকে একটি ফ্যানের মধ্যে আটকে যায়, এবং সেই কয়েনটাই হচ্ছে মেইন ভিলেন। এটাই সেই কয়েন যেটি ওই ছেলেটি পানির ফোয়ারা থেকে তুলেছিল, আর যেটি ব্যাড লাক নির্দেশ করে। সো এই কয়েনটির কথাও মনে রাখবেন। এদিকে পল আর আইরিশ নাচছে, আশেপাশের অনেকেই নাচছে, আনন্দ করছে। আর নিচের দিকে সেই ফাটলটা ধীরে ধীরে আরো বড় হতে থাকে। আর তখনই ওই কয়েনটা ফ্যান থেকে ছিটকে গিয়ে একটা পাইপে গিয়ে লাগে। পাইপের ভেতর দিয়ে ফ্লেমেবল গ্যাস লিক হতে শুরু করে। তারা তখনও খুশি, একে অপরকে ভালোবাসছে, কিন্তু এই বিপদের কথা তারা টেরই পায়নি। ঠিক তখনই আইরিশের মনে হয় কিছু একটা তো ভুল হচ্ছে। সে একটু একটু করে পিছিয়ে যেতে থাকে, আর যখন সে কাচের সেকশনটা থেকে সরে দাঁড়ায় ঠিক তখনই পুরো কাচের ছাদটা ভেঙে পড়ে যায়, আর একসাথে বহু মানুষ 494 ফিট উপর থেকে নিচে ছিটকে পড়ে যায়। আইরিশ তখন পলকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে, কিন্তু পলও পড়ে যায়। আর
আর সব শেষ। কাচের টুকরোর সাথে আইরিশের স্বপ্ন টুকরো টুকরো হয়ে যায়। এরপর ভবনের জয়েন্টগুলো একে একে ভেঙে যেতে থাকে। চারপাশে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা, আতঙ্ক আর আগুন। একজন মহিলা দৌড়ে পালাচ্ছিল, কিন্তু একটা ভেন্টের সামনে এসে পড়ে যেখান থেকে গ্যাস লিক হচ্ছিল। এক মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আইরিশ কোনোভাবে নিজেকে বাঁচায়, কিন্তু নিজের চোখের সামনে দেখে সে সিঙ্গার মহিলাটি আগুনে পুড়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সেই মা তার ছেলেকে একটা বাক্সে রেখে সেই আগুনের মধ্যে নিজেই হারিয়ে যায়। এখানে এই ছেলেটি বেঁচে যায়। এদিকে ভবনের পুরো গ্লাস সেকশন ভেঙে যায় আর পুরো স্ট্রাকচার ভেঙে পড়ে নিচে। অনেকেই নিচে পড়ে যায়, তবে কেউ কেউ গ্লাস উইন্ডোর মধ্যে আটকে গিয়ে আশ্চর্যভাবে বেঁচে যায়। ঠিক তখনই সেই কয়েন যেটা একটা ঝাড়বাতিতে আটকে ছিল সে নিচে পড়ে যায়, আর নিচে থাকা পিয়ানো হঠাৎ একপাশে সরে গিয়ে গ্লাসে ধাক্কা দেয়, যা আবার অনেকের প্রাণ নিয়ে নেয়। কিছু লোক লিফট দিয়ে পালাতে চায়, কিন্তু এত ভার সহ্য করতে না পেরে লিফটটাই ভেঙে পড়ে। ভেতরে থাকা সবাই একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমনকি সেই রিসেপশনিস্ট যে দরজার ভেতর ঢোকার চেষ্টা করছিল। সে এমন ভাবে কাটা পড়ে যেন শরীরটাই দুই টুকরো। কিছু মানুষ সিঁড়ি দিয়ে নামতে চায়, কিন্তু সিঁড়ি অর্ধেক ভেঙে পড়ে। সবাই একসাথে শেষ। শুধু সেই ছোট ছেলেটাই বেঁচে থাকে যে কয়েন নিয়ে খেলছিল। ও ভাবে সে বেঁচে গেছে, কিন্তু তখনই সেই ঝাড়বাতির উপর থেকে পিয়ানোটা ওর মাথার উপর পড়ে। সব শেষ। আর সেই সিক্কা যেটা শুরু থেকে বারবার ঘুরে ফিরছিল শেষমেশ গিয়ে পড়ে ফাউন্টেনের ভেতর। এটাই হলো আসল ব্যাড লাক। শেষে দেখা যায় আইরিশ একাই বেঁচে আছে। সে সেই সিঙ্গারের ছেলেকে খুঁজে পায় আর ওকে বাঁচাতে চায়, ওকে নিয়ে পালাতে চায়, কিন্তু তখনই দুজনে পিছনে গিয়ে ঝুলে পড়ে। আইরিশের হাতে থাকা সেই আঙ্গুলে ছিল পলের দেয়া আংটিটি, আর সেই আংটিটাই আটকে যায়, যার ফলে আইরিশের চামড়াও উঠে যায়। শেষমেশ ওরাও নিচে পড়ে যায়। এই ঘটনার পরে হঠাৎ সিনটা বদলে যায়। সিন চলে আসে বর্তমান সময়ের এক নতুন চরিত্রের কাছে। এবার শুরু হয় ফাইনাল ডেস্টিনেশন ব্লডিনেস এর আসল গল্প। শুরুর এই ভয়ানক সিনগুলোই প্রমাণ করে দেয় এই সিরিজের সামনে আরো কতটা ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এখন দেখা যায় স্টেফানি নামের একটা মেয়ে যে বারবার একই রকম দুঃস্বপ্ন দেখছে। সে একই ভয়াবহ দুর্ঘটনা। সেই আইরিশ যাকে সে কোনোদিন সামনাসামনি দেখেওনি, তবু কেন যেন সে মেয়ে তার স্বপ্নে ফিরে ফিরে আসে। তখন স্টেফানি তার এক বন্ধুর সাথে কথা বলে আর বলে, আইরিশ আসলে আমার দিদিমা, কিন্তু আমি কোনোদিন তাকে দেখিনি। তবু কেন যেন ওর মুখটা ঘুরে ফিরে আমার স্বপ্নে আসে। সেই ঘটনা, সেই মৃত্যু, এগুলোর পেছনে সত্যিটা কি? সব প্রশ্নের উত্তর জানতে স্টেফানি ফিরে যায় নিজের বাড়িতে, যেখানে তার বাবা আর ছোট ভাই চার্লি থাকে। আমরা জানতে পারি আইরিশের মেয়ে মানে স্টেফানির মা ডার্লিন, স্টেফানির যখন মাত্র 10 বছর বয়স ছিল তখনই সবাইকে ছেড়ে চলে যায়। স্টেফানি এবার তার বাবার কাছে গিয়ে আইরিশ সম্পর্কে জানতে চায়, কিন্তু সে কিছুই জানে না কিংবা বলতে চায় না। তাই সে তার ভাই চার্লিকে নিয়ে যায় তার মামা হাওয়ার্ডের বাড়িতে। সেখানে তার অন্যান্য কাজিনদের সাথেও দেখা হয়। স্টেফানি এবার তার মামার সাথে সরাসরি কথা বলে আর জানতে চায়, আইরিশ আর সেই ডিজাস্টারটা নিয়ে আপনি কিছু জানেন? কিন্তু তার মামা যা বলে তা শুনে শুধু স্টেফানি না, আমরাও অবাক হয়ে যাই। উনি বলেন আসলে এমন কিছুই ঘটেনি। আইরিশ ছিল মানসিকভাবে অস্থির। সে নিজেই অন্য মানুষদের বন্দী করে রাখতো। তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার সন্তানদের তার থেকে আলাদা করা হয়, কিন্তু এর পরেও সে থামেনি। আজব সব চিঠি আর ভয়ঙ্কর সব ছবি পাঠাতে থাকে। শেষে সবাই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে আমি বিশ্বাস করি সে এখনো বেঁচে আছে। তবে মামার সেই সাবধান বাণী স্টেফানি কানে তোলে না। ওর ভেতর অনেক প্রশ্ন আর কৌতূহল, আর উত্তর খুঁজতেই সে সেই চিঠিগুলো থেকে অ্যাড্রেস নিয়ে পৌঁছে যায় এক দূরবর্তী জায়গায়, যেখানে আইরিশ একা একটা ব্যাংকারের মতো জায়গায় থাকতো। সে ক্যামেরায় বাইরের সবকিছু চেক করে আর স্টেফানিকে ফোন বা চাবি ছাড়াই ঘরে ঢুকতে বলে। তোমরা হয়তো ভাবছো এভাবে কাউকে ঘরে ঢুকতে বলা অদ্ভুত না? আসলে এর পেছনেও কারণ আছে। আসলে আইরিশ ভয়ে ভয়ে থাকে যে কখন জানি সে মরে যায়। এগুলো এখনই বলা হবে। এরপর গল্পের দুজনের মধ্যে কথা হয়। আইরিশ জানায় যে দুঃস্বপ্নগুলো এখন স্টেফানি দেখে কষ্ট পাচ্ছে আসলে সেগুলো আইরিশের দেখা ভবিষ্যতের চিত্র ছিল। মানে শুরুতে যেটা আমরা দেখেছিলাম সেটা বাস্তবে ঘটেনি, ওটা ছিল ভবিষ্যতে ঘটতে চলা একটা পূর্বাভাস। আইরিশ বুঝে গিয়েছিল কি হতে চলেছে, আর সেই কারণে সে আগে সবার প্রাণ বাঁচিয়ে দেয়। কিন্তু ডেথ মানে মৃত্যু, এই ব্যাপারটা একদম পছন্দ হয়নি। এই কাহিনীতে মৃত্যু নিজেই একটা অস্তিত্ব। যে কাউকে বাঁচতে দিলেও তার হিসাব গড়বড় হয়ে যায়। তাই মৃত্যুর প্ল্যান অনুসারে ওখানে যারা ছিল তারা কেউই আর বেঁচে থাকার কথা না। এবং ঠিক এই কারণে একজন একজন করে মৃত্যু সবাইকে টার্গেট করতে শুরু করে। আইরিশ জানতো ওর স্বামী পল ইতিমধ্যেই মারা গেছে, আর এবার ওর পালা। কিন্তু এত বছর ধরে আইরিশ এই মৃত্যু প্যাটার্ন নিয়ে রিসার্চ করেছে। ও একটা বই লিখে ফেলেছে যেখানে ডেথ তার ব্লাড লাইনকে কিভাবে মারতে পারবে, কার মৃত্যু কখন আসতে পারে, সব ডিটেলসে ছিল। ডেথ চেয়েছিল পুরো আইরিশের ব্লাড লাইন ধ্বংস করে দিতে, কারণ একটাই, আইরিশ চিট করেছিল মৃত্যুকে। ডেথের চোখে ধুলা দিয়ে সবাইকে বাঁচিয়ে দিয়েছিল।
তবে আসল টার্গেট আইরিশ ছিল না। ডেথ শুধুমাত্র ওকেই পূর্বাভাস দেখিয়েছিল যাতে সে একাই বেঁচে ফিরতে পারে, কিন্তু আইরিশ সবাইকে বাঁচিয়ে ফেলেছে। আর ঠিক এই কারণে ডেথ এবার পুরো তার পরিবার মানে ব্লাড লাইনকে নিশানা বানায়। এরপর দেখা যায় স্টেফানি খুব ভীত হয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আইরিশ ওকে সেই বইটা দিতে চায় যেটাতে বেঁচে থাকার উপায় লেখা ছিল, কিন্তু স্টেফানি চলে যেতে চায়। আইরিশ জানতো ও যদি বাইরে যায় তাহলে মৃত্যু ওকে নিয়ে যাবে, তবুও স্টেফানিকে বোঝাতে গিয়ে আইরিশ নিজেই বাইরে আসে আর ঠিক তখনই ডেথ ওকে কেড়ে নেয়। এরপর সিন পাল্টে যায়, আইরিশের ফিউনারেল চলছে। স্টেফানি তখনও শকে। ঠিক তখনই ও দেখতে পায় ডার্লিন ফিরে এসেছে, যে অনেক আগে স্টেফানিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। স্টেফানি এতদিন ওকে মাফ করেনি, তাই ওকে দেখে খুশি হয় না। এর পরের দিন স্টেফানি বাসায় থাকলেও বাকি সবাই ছিল হাওয়ার্ডের বাসায় একটা পার্টিতে। সেই পার্টিতে ডার্লিনকেও দাওয়াত দেওয়া হয়, তবে সে স্পষ্ট জানিয়ে দেয় সে এই পরিবারে ফিরতে চায় না। এই মুহূর্তে স্টেফানির মনে পড়ে যায় আইরিশের বলা কথাগুলো। ও সতর্ক হয়ে পড়ে। ও তখন সেই বইটা খুলে দেখে যেটাতে ছিল একটা কয়েন, যার সাথে জড়িত ছিল স্কাইভিউ ডিজাস্টার। বইটায় ছিল সব ডিটেইলস, কে কিভাবে মারা যেতে পারে, কেউ কাঠ বোঝায় ট্রাকে ধাক্কা খেয়ে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে, এমনকি এখানে একটা প্লেনও ছিল। তোমরা যারা ফাইনাল ডেস্টিনেশন 1 দেখেছো জানো প্রথমবার যে মৃত্যুগুলো আমরা দেখি সেগুলো শুরুই হয় সেই ভয়ানক প্লেন এক্সপ্লোশন দিয়ে। আর হ্যাঁ, একদম শুরুতে যে অ্যাক্সিডেন্টটা আমরা দেখি সেটা আসলে সত্যি ঘটেনি। ওটা ছিল শুধু আইরিশের একটা ভিশন, মানে ভবিষ্যতের ইঙ্গিত। আর এই ভিশন দেখে সে সবার জীবন বাঁচিয়ে ফেলে, আর সেজন্যই মৃত্যু নিজেই রেগে যায়। এক একজন করে সবাইকে শেষ করতে থাকে মৃত্যু। আর এবার টার্গেট আইরিশের পুরো ব্লাড লাইন, মানে পুরো কার্সটার শুরু 1969 সাল থেকে। আর সেটা মৃত্যুরই তৈরি করা এক ভয়ঙ্কর চক্র। আইরিশই প্রথম এই ব্যাপারটা বুঝতে পেরেছিল, এবং এরপর থেকে শুরু হয় একে একে ব্লাড লাইনের সবাইকে শেষ করে দেয়া। তাই পুরনো সব মুভিতে যে দুর্ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলো সবই আসলে এই একটার জন্য ঘটেছিল। এই মুভিতে অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এবার গল্পটা ফিরে আসে পার্টিতে। একটা গ্লাসের টুকরো গিয়ে পড়ে ড্রিঙ্কের ভেতরে। ট্রাম্পোলিনের নিচে রাখা ছিল একটা গার্ডেন টুল। ট্রাম্পোলিনে একজন লাফাচ্ছে, আর তখনই ডার্লিন ওই টুলটা সরিয়ে নেয়। মানে ওরও হয়তো কিছুটা আন্দাজ ছিল। ওদিকে স্টেফানি পার্টিতে ঢুকে বুঝে যায় মৃত্যুর প্ল্যান শুরু হয়ে গেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একটা পানির বোতল পড়ে যায় পাম্পের ওপর, আর সেটা চালু হয়ে যায়। পানিটা গিয়ে জমা হয় এক জায়গায়, যেটা ধাক্কা দিয়ে টুলস গুলো ফেলে দিতে থাকে। আর ওই ড্রিঙ্কটা যেটার ভিতরে গ্লাস পিস ছিল সেটাও নিচে পড়ে যায়, আর সেই গ্লাস পিস গিয়ে সোজা লাগায় হাওয়ার্ডের পায়ে। ব্যথায় কষ্ট পেয়ে হাওয়ার্ড হঠাৎই পেছনে স্লিপ করে পড়ে যায়। ঠিক সেই সময় উপর থেকে যেসব গার্ডেন টুলস পড়ে যাচ্ছিল, একটা টুল গিয়ে সোজা গ্রাস কাটার মেশিনের উপর পড়ে, আর তাতেই মেশিনটা অন হয়ে যায়। আর পরক্ষণেই সেই ঘুরতে থাকা ব্লেড হাওয়ার্ডের মুখের উপর আছড়ে পড়ে। হাওয়ার্ড সেখানেই শেষ। তার শেষকৃত্যের পর স্টেফানি বই পুরোটা পড়ে ফেলে, আর সেই বইয়ের মধ্যে একটা নাম খুঁজে পায়, জেবি। এই জেবি একজন সার্ভাইভারের সঙ্গে দেখা করেছিল। স্টেফানি এরপর তার পুরো ফ্যামিলি ট্রি আঁকে, যেখানে আছে আইরিশ, পল, তাদের বাচ্চারা হাওয়ার্ড আর ডার্লিন। আর হাওয়ার্ডের বাচ্চারা ববি, এরিক আর জুলিয়া। ডার্লিনের বাচ্চা স্টেফানি আর চার্লি। স্টেফানি সবাইকে বোঝায় যে সেদিন স্কাইভিউতে সবাই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আইরিশ কোনোভাবে সবাইকে বাঁচিয়ে দেয়। মানে মৃত্যুর কাজ তখন অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই এখন মৃত্যু আবার ফিরে এসেছে আর এক এক করে তার শিকারদের খুঁজে নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যাদের মরার কথা ছিল তারা বেঁচে গিয়ে ফ্যামিলি বানিয়ে ফেলেছে। আর তাই এই পুরো ফ্যামিলি ট্রিটাই কখনো এক্সিস্ট করার কথা ছিল না। এখন মৃত্যু সেই ভুল শুধরে নিচ্ছে। আর এটা আজকের না, শুরু হয়েছিল অনেক আগেই, 1969 সালে। এখন মৃত্যু ধীরে ধীরে আইরিশের ব্লাড লাইন মুছে ফেলছে একটা করে, একে একে, ঠিক যেভাবে তার লিস্টে আছে। সবচেয়ে বয়স্ক হাওয়ার্ড তো শেষই হয়ে গেছে। এখন বাকি এরিক, তারপর জুলিয়া, তারপর ববি, এরপর আসবে ডার্লিন, তারপর স্টেফানি আর চার্লির পালা। কিন্তু কেউ স্টেফানির কথা বিশ্বাস করছিল না। সবাই তাকে আইরিশের মতো পাগল ভাবছিল। এতে সে আরো মানসিকভাবে ভেঙে পড়ে। আর তখন সে বুঝতে পারে আইরিশের সময় কি অনুভূতি হয়েছিল। ঠিক সেই রাতেই আমরা এরিককে দেখি। সে তার ট্যাটু পার্লারে ছিল আর নিজের বাবার স্মৃতিতে একটা ট্যাটু আঁকছিল। এমন সময় মিউজিকের স্পিকারের কম্পোনেন্ট টেবিলের উপর থেকে কিছু পড়ে যায়, আর তাতেই একটা কেমিক্যালের বোতল পড়ে যায়। অন্যদিকে ফ্যানের পাশে ঝোলানো একটা চেইন ছিঁড়ে যায়। এরিকের নাকের পিয়ার্সিং এ আটকে যায়। সে অনেক চেষ্টা করে সেটা ছাড়াতে, কিন্তু এর মধ্যেই কেমিক্যালে আগুন ধরে যায়, আর মুহূর্তে পুরো পার্লারে আগুন ছড়িয়ে পড়ে। পরদিন সকালে স্টেফানি চার্লিকে ডেকে তোলে। তারা ঠিক করে এরিককে বাঁচাতে যেতে হবে। তারা এরিকের বাসায় যায়। সৌভাগ্যবশত সে আগের রাতের ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। স্টেফানি তাকে সাবধান থাকতে বলে, কিন্তু এরিক তা শুনতে চায় না। এর মধ্যে জুলিয়াও সেখানে চলে আসে, আর সেও স্টেফানির কথায় গুরুত্ব দেয় না। সবাই ভাবছিল এসব কেবল দুর্ঘটনা, আসলে তো কিচ্ছু না।
স্টেফানির পুরো ফোকাস তখন এরিকের ওপর। আর ঠিক তখনই জুলিয়া যে ছিল রাস্তার পাশে তার দিকে একটা বল ছুটে আসে। সে হঠাৎ পিছলে পড়ে যায় ট্রাশ বিনে। আর ঠিক তখনই ট্রাশ ট্রাক এসে সেই বিনটা তুলে নেয়। আর জুলিয়া সেই ডাস্টবিনে পড়ে গিয়েছিল। সবাই ওকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কিছু করার আগে সেই কভার আর পিস্টনের মাঝে চেপে যায়। আর সেখানেই তার শেষ। এর পরের দৃশ্যে দেখা যায় পুরো পরিবার ভীষণ ভেঙে পড়েছে। স্টেফানি তখন একটা বড় সত্যি বলে, ডেথ আমাদের চেয়েও বেশি চালাক। আমরা যখন ওর প্ল্যান ধরে ফেলেছিলাম, ও তখন নিজের অর্ডার বদলে ফেলেছে। এখন আর কার আগে কে যাবে তা বলা যায় না, যে কেউ যে কোনো সময় খতম। তখন এরিকের মা হঠাৎ বলে ওঠে, না, অর্ডার এখনো সে পুরনোটাই আছে, কারণ এরিক হাওয়ার্ডের ছেলে না, আমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল। আর সেই সম্পর্ক থেকেই এরিক এসেছে, মানে সে এই ব্লাড লাইনের অংশই না, তাই এখনো বেঁচে আছে। আর জুলিয়া ছিল হাওয়ার্ডের আসল মেয়ে, তাই তাকে প্রথমে টার্গেট করেছিল ডেথ। এ কথা শুনে এরিক একদম ভেঙে পড়ে। আর স্টেফানি এবার বলে, আমাদের এখন যেভাবেই হোক ববিকে বাঁচাতেই হবে। তখন সে জানায় বইটার মধ্যে এমন ভাবে লেখা ছিল যেন গণিতের হিসাব, কিভাবে মৃত্যু থেকে বাঁচা সম্ভব। আর এখন তাদের একজনকে খুঁজে বের করতেই হবে, তার নাম জেবি। ডার্লিন তখন বলে, আইরিশের চিঠিতে আমি পড়েছিলাম জেবি একটি হাসপাতালে কাজ করে, তাই সবাই মিলে রওনা দেয় হসপিটালের দিকে। ববিও এখন তাদের সঙ্গে, আর এরিকও যোগ দেয়। রাস্তায় যেতে যেতে স্টেফানি ডার্লিনকে জিজ্ঞেস করে, তুমি কেন হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলে? ডার্লিন চোখ নামিয়ে বলে, আমি ছোটবেলা থেকে আইরিশকে দেখেছি মৃত্যু ভয়ের ভেতরে বেঁচে থাকতে। আমি নিজেও ভয় পেতাম তোমাদের স্টেফানি আর চার্লির মৃত্যু ভাবতে ভাবতে, কিন্তু এই ভয় তোমাদের শৈশব নষ্ট করে ফেলবে বুঝে আমি নিজেই তোমাদের জীবন থেকে সরে গেছি। অবশেষে তারা পৌঁছে যায় সেই হাসপাতালে, আর দেখা হয় জেবির সাথে। জেবি আসলে সে সিঙ্গার মা বাবার ছেলে, যে স্কাইভিউ এর ঘটনায় বেঁচে গিয়েছিল। বাঁচার পর সে আইরিশকে খুঁজে বের করে। তারা একসাথে গবেষণা চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেরই ক্যান্সার ধরা পড়ে। জেবি বলে, মৃত্যু থেকে বাঁচার মাত্র দুটি উপায় আছে, এক, কাউকে মেরে ফেলা, তাহলে তার লাইফ স্প্যান তোমার হয়ে যাবে। দুই, নিজেকে মেরে ফেলা, আর তারপর যদি কাউকে দিয়ে বাঁচিয়ে তোলা যায় তাহলে তুমি মৃত্যু সার্কেল থেকে বেরিয়ে যাবে। একবার একটা মেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল, কিন্তু মেডিকেল টিম তাকে ফের জীবিত করে তোলে, আর তাতে মৃত্যু ভেবে নেয় সে মেয়েটাকে ক্লেম করেছে। এভাবে সে সার্কেল থেকে বেরিয়ে যায়। শেষে জেবি জানায় তার নিজেরও এখন ক্যান্সার হয়েছে, তাই সে চায় জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে। এই বলে সে চলে যায়। এদিকে স্টেফানি ভাবতে থাকে এখন আমাদের কি করা উচিত। আর তখনই এরিক ববিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। তার একটাই প্ল্যান, ববির পিনাট অ্যালার্জি আছে, যদি ও সেটা খায় তাহলে শরীর রিয়াক্ট করবে, আর তখনই ওকে বাঁচিয়ে ফেলা হবে, মানে ডেথ এর সেই চক্রটা ভেঙে দেয়া যাবে। তারা একটা পিনাট বিস্কুট নেয়, কিন্তু সেটা একটা ভেন্ডিং মেশিনে আটকে যায়। এরিক রাগে গিয়ে মেশিনে ঘুষি মারে, আর তখনই কাঁচ ভেঙে যায়। সেই মেশিনটা একটু কাট করে বিস্কুটটা বের করে আনে, কিন্তু সাথে একটা স্প্রিং বেরিয়ে আসে। তারপরে তারা ঢুকে পড়ে পাশে থাকা এমআরআই রুমে, আর মেশিন অন হতে চারপাশের ম্যাগনেটিক ফিল্ড এতটা তীব্র হয়ে ওঠে যে এরিকের শরীরে থাকা পিয়ার্সিং গুলো টেনে নিতে থাকে। পেছনে থাকা একটা লোহার চেয়ারও সেই টেনে চলে আসে, আর সোজা গিয়ে এরিকের গায়ের উপর চেপে বসে। তারপর সব শেষ। এদিকে ববি তখনও বেঁচে ছিল, কিন্তু তখনই নার্স দরজা খুলতেই ওই স্প্রিংটা ছিটকে এসে সোজা ববির মাথায় গিয়ে গেঁথে যায়, আর সেখানেই ববিও শেষ, মানে ডেথ আবার দুজনকে নিয়ে নিল। এত কিছুর পর স্টেফানি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে বুঝে যায় ডেথকে ট্রিক করার চেষ্টা করলেই পরিস্থিতি আরো খারাপ হয়। সে তখন ডার্লিন আর চার্লির সঙ্গে কথা বলে। ডার্লিন বলে, আইরিশ যে কেবিনে এত বছর নিরাপদে ছিল আমি সেখানেই থাকবো। স্টেফানি চায় তারাও সাথে থাকুক, আর তারা রাজিও হয়। তাদের চলে যাওয়ার পর ক্যামেরা ফোকাস করে একটা কয়েনের ওপর, যেটা ওখানে পড়েছিল, আর একটা মহিলা সেটা তুলে নেয়। এরপর দেখা যায় ক্যাবিনের দরজা লক ছিল। স্টেফানি ভেঙে ভেতরে ঢোকে, আর সাথে সাথে শর্ট সার্কিট হয়ে স্পার্কিং শুরু হয়। স্টেফানির সিট বেল্ট আটকে গিয়েছিল। সে ডার্লিনকে বলে, তুই ভেতরে যা, তাহলে অন্তত তুই বাঁচবি, আমি পরে চেষ্টা করব। কিন্তু হঠাৎই একটা পিন খুলে পড়ে যায়, যা গ্যাস সিলিন্ডারটাকে চালু করে দেয়। স্পার্ক থেকে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকটা পড়ে যায় জলে। স্টেফানি জলে ডুবে যেতে থাকে। ডার্লিনের উপর এক বিশাল পিলার পড়ে, আর সে ঘটনাস্থলেই মারা যায়। চার্লি তড়িঘড়ি করে পানিতে ঝাঁপিয়ে পড়ে স্টেফানিকে বাঁচাতে যায়। স্টেফানি তখন অজ্ঞান। চার্লি তাকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। সে বলে, তুই তো মরে গিয়েছিলি, এখন তুই বেঁচে আছিস, মানে সার্কেলটা হয়তো এখন ভেঙে গিয়েছে। কিন্তু মায়ের মৃত্যুতে ওরা দুজনেই একেবারে ভেঙে পড়ে। এর পরের সিনে দেখা যায় চার্লি বাড়িতে যায়, সাথে স্টেফানিও ছিল। তারপর দেখা যায় এক মহিলা একটা ব্যাগ গোছাচ্ছিল, আর তাতেই একটা কয়েন পিছলে ট্রেন রেল লাইনের মাঝে গেঁথে যায়।
এদিকে স্টেফানি আর চার্লি সে ডাক্তারের সঙ্গে দেখা করে, যারা তাকে জানায় যে সেদিন স্টেফানি শুধু অজ্ঞান হয়েছিল। এই কথা শুনেই তাদের মাথায় বাজ পড়ে, মানে সাইকেলটা এখনো চলছে। ডক্টর বলেন যখন কেউ মারা যায় সেটা তখনই ধরা হয় যখন তার হার্টবিট থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সবকিছু একদম থেমে যায়। এরপর তাকে ঠিকভাবে রিজেনারেট করলেই বোঝা যায় সে মারা গিয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে এদের কেউই আসলে মৃত্যুকে ঠকায়নি, আর সেই কারণে মৃত্যুর ছায়া এখনো তাদের পেছনে লেগে আছে। আর ঠিক তখনই সেই কয়েনটা ট্রেন লাইনের মধ্যে পড়ে যায়, আর এই কারণে ট্রেনটা লাইন ছেড়ে সোজা রোডে উঠে আসে। স্টেফানি আর চার্লি দৌড় দেয় যান বাঁচাতে। এক মুহূর্তের জন্য ওরা ভাবে হ্যাঁ বেঁচে গেলাম, কিন্তু হঠাৎই ট্রেনের উপর থাকা বিশাল কাঠের গুঁড়ি নিচে পড়ে যায়, একটার পর একটা, আর দুজনকে একেবারে থেতলে দিয়ে মেরে ফেলে। আর এভাবেই ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন সিনেমার ভয়াবহ যাত্রা শেষ হয়।